প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম মামুন এক্সক্লুসিভ এডুকেশনাল ইউটিউব চ্যানেলে। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ভূগোল বিষয়ের বায়ুমণ্ডলের ধারণা, উপাদান এবং উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো প্রথমে আমি দেখে নেব যে বায়ুমণ্ডল কাকে বলে এবং বায়ুমণ্ডল কোন কোন উপাদান দ্বারা গঠিত। এরপরে যখন আমি উপাদান এবং উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করব, তখন তোমাদের সরাসরি কিন্তু আমি খাতায় সুন্দর করে চিত্র সহকারে বুঝিয়ে দেবো। তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, তাহলে বায়ুমণ্ডল সম্পর্কে তোমাদের একটা কি বলতো একটা ধারণা চলে আসবে। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আসি বায়ুমণ্ডল কাকে বলে। দেখো, বায়ুমণ্ডল, এই বায়ু পদার্থটা কিন্তু কি বলতো একটা গ্যাসীয় পদার্থ। ঠিক আছে, এটা কঠিন বা তরল নয়, গ্যাসীয় পদার্থ, এবং এটা কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, অর্থাৎ এটা অদৃশ্য। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? অদৃশ্য গ্যাসীয় পদার্থ। আর এই অদৃশ্য গ্যাসীয় পদার্থ আমাদের ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ বায়ু ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় পদার্থ সারা পৃথিবীকে কি করে রেখেছে? বেষ্টন করে রেখেছে, তাকে আমরা বলতে পারি কি বলতো বায়ুমণ্ডল। কারণ পৃথিবীর এমন কোনো জায়গা নেই যে জায়গায় কি বলতো বায়ু নেই। এই বায়ুমণ্ডল কোন কোন উপাদান দ্বারা গঠিত? দেখো, 3টি উপাদান দ্বারা গঠিত। 1 নম্বর গ্যাসীয় উপাদান, 2 নম্বর জলীয় বাষ্প বা তরল উপাদান, 3 নম্বর কি বলতো কঠিন উপাদান। তাহলে 1 নম্বর আসে আমরা গ্যাসীয় উপাদান। বায়ুমণ্ডলের ভিতরে গ্যাসীয় উপাদান রয়েছে। কোন কোন গ্যাসীয় উপাদান রয়েছে? সব থেকে বেশি পরিমাণে আছে কি বলতো নাইট্রোজেন, 78.08%। এগুলো থেকে কিন্তু প্রচুর শর্ট কোশ্চেন হয়, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তাহলে বায়ুমণ্ডলে কোন গ্যাসীয় উপাদানের পরিমাণ সব থেকে বেশি? নাইট্রোজেন, 78.08%। ঠিক আছে। দ্বিতীয় গ্যাসীয় উপাদান কোনটা? অক্সিজেন। তো অক্সিজেনের বায়ুমণ্ডলের পরিমাণ কত? 20.94%। আর 3 নম্বর গ্যাসীয় উপাদান কি বলতো কার্বন ডাইঅক্সাইড, 0.03%। তাহলে এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। তাহলে বায়ুমণ্ডলের 3টি গুরুত্বপূর্ণ গ্যাসীয় উপাদান কি বললাম? সব থেকে বেশি নাইট্রোজেন, 2 নম্বর অক্সিজেন, 3 নম্বর হলো কি বলতো কার্বন ডাইঅক্সাইড। আর এছাড়াও বায়ুমণ্ডলের যে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো সেগুলো কি বলতো নিষ্ক্রিয় উপাদান, যেমন অর্গান, নিয়ন, জেনন, ক্রিপ্টন। এইগুলো কি বলতো আমাদের অতটা মানে পরিবেশে কোনো ভূমিকা রাখে না, সেই জন্য এগুলো খুব বেশি উল্লেখ হয় না। এরপরে আসে কি বলতো বায়ুতে রয়েছে কি বলতো জলীয় বাষ্প। হ্যাঁ, এই জলীয় বাষ্পকে অনেকে তরল উপাদান হিসাবেও চিহ্নিত করে। আর 3 নম্বর আসছে কি বলতো বায়ুমণ্ডলে রয়েছে ধূলিকণা, বা তারপর হচ্ছে লবণ কণা, ছাই কণা, কয়লা কণা। এগুলো কি বলতো বায়ুতে উড়ে উড়ে বেড়ায়। এই সমস্ত কঠিন উপাদানগুলোকে বলা হয় কি বলতো বায়ুমণ্ডলের কঠিন উপাদান। তো এই লবণ কণা, ছাই কণা, ধূলিকণা, এগুলোকে এই যে সমস্ত বায়ুমণ্ডলের কঠিন উপাদান থাকে, এই কঠিন উপাদানগুলোকে আবার একত্রে কি বলা হয় বলতো অ্যারোসল। তাহলে অ্যারোসল কাকে বলে? বায়ুমণ্ডলের যে সমস্ত কঠিন উপাদানগুলি রয়েছে, যেমন লবণ কণা, ছাই কণা, ধূলিকণা, এগুলোকে একত্রে বলা হয় তোমার অ্যারোসল। ঠিক আছে। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে? বায়ুমণ্ডলের উপাদান হলো 3 প্রকার, কঠিন, তরল আর হচ্ছে গ্যাসীয়। সেটা আমরা বুঝতে পারলাম। এবার আসি উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমমণ্ডল আর একটা হলো বিষমমণ্ডল। সমমণ্ডল কাকে বলে? ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে 90 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান অনুপাতগুলো সমান পরিমাণে থাকে। তাহলে কি বললাম? ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে 90 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে সমস্ত উপাদানগুলো আছে তার অনুপাত সমান পরিমাণে থাকে, সেই জন্য এটাকে বলা হয় কি বলতো সমমণ্ডল। ঠিক আছে। আর ভূপৃষ্ঠের ঊর্ধ্বে অর্থাৎ 90 কিমি থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো কি বলতো বিষম অনুপাতে থাকে, সেই জন্য এটাকে বলা হয় কি বলতো বিষম মণ্ডল বা হেটেরোস্ফিয়ার। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো বায়ুমণ্ডলের উপাদান অনুসারে দুটো ভাগ, একটা সমমণ্ডল আর একটা হলো বিষমমণ্ডল। এবার চলে আসি সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের যে প্রশ্ন, সেটা হলো কি বলতো উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। তো এটা বোঝাতে হলে আমাদের সবার আগে কি বলতো খাতা কলমে বোঝালে বেশি সুবিধা হয়। তো চলো খাতা কলমে আমরা জিনিসটা বুঝে নিই। দেখো, উষ্ণতা তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তরকে 6টি ভাগে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। দেখো, উষ্ণতা তারতম্য বলতে কি বোঝো? দেখো, উষ্ণতা অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে উঠতে থাকবে, তাহলে আমরা কি জানি ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত কি বলতো বায়ুমণ্ডলের বিস্তার। তো এই ভূপৃষ্ঠ থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত তুমি যদি উপরের দিকে উঠতে থাকো, তাহলে কখনো উষ্ণতা বাড়ে, কখনো উষ্ণতা কমে, তাহলে উষ্ণতা তারতম্য হয়ে যাচ্ছে। এই উষ্ণতা তারতম্য অনুসারে 6টি ভাগে ভাগ করা হয়। প্রথমে আসি ট্রপোস্ফিয়ার। দেখো, ট্রপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে বা সমুদ্রপৃষ্ঠ থেকে 18 কিমি, নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তার লাভ করছে। ঠিক আছে। এই স্তরে কি হয় বলতো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি 1 কিমিতে তোমার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি বলতো হ্রাস পায়। ঠিক আছে, এখানে কমে যায়, উষ্ণতা কমে যায়। ঠিক আছে কি বললাম? তাহলে
ভূপৃষ্ঠ থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত প্রতি 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে 6 উষ্ণতা কি বলতো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি বলতো হ্রাস পায়। এই স্তরকে কি বলা হয় বলতো ট্রপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি সমস্ত কিছু সংঘটিত হয়, তাই ট্রপোস্ফিয়ারের আরেক নাম কি বলতো ক্ষুব্ধমণ্ডল। ক্ষুব্ধমণ্ডল, ঠিক আছে। কেন? কারণ এখানে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি সমস্ত কিছু সম্পূর্ণ হয় তাই। আর যে জেট প্লেনগুলো প্রবাহিত হয় এই জেট প্লেন কিন্তু ট্রপোস্ফিয়ারে প্রবাহিত হতে পারে না, যেহেতু এখানে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি হয়। তাহলে আমরা ট্রপোস্ফিয়ার কাকে বলে দেখলাম? ভূপৃষ্ঠ থেকে 18 কিমি উচ্চতা পর্যন্ত উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। কত হ্রাস পায়? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এখানে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, সমস্ত বৃষ্টিপাত সমস্ত কিছু সংঘটিত হয় বলে এটাকে বলা হয় কি বলতো ক্ষুব্ধমণ্ডল বলা হয়, ঠিক আছে। এবার আসি 2 নম্বর, 18 থেকে 50 কিমি। ভূপৃষ্ঠের উপরে 18 থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে স্তর অবস্থান করছে সেটাকে বলা হয় কি বলতো স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি কোনো কিছু হয় না, তাই স্ট্র্যাটোস্ফিয়ার আরেক নাম কি বলতো শান্তমণ্ডল বা শান্ত বলয়। কেন? এখানে কারণ মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি কোনো কিছু হয় না। এই স্ট্র্যাটোস্ফিয়ারে যেহেতু মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি হয় না, শান্তমণ্ডল যেহেতু বলে, সেই জন্য যে জেট প্লেনগুলো যাতায়াত করে সেগুলো কোথায় বলতো এই স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতর দিয়ে কিন্তু যাতায়াত করে। তাহলে এবং এই স্তরের মাঝখানে ঠিক 25 থেকে 35 কিমি, 25 কিমি থেকে 35 কিমি উচ্চতায় অবস্থান করছে কি বলতো ওজোন গ্যাস বা ওজোন লেয়ার, O3 লেয়ার, ঠিক আছে। এই ওজোন স্তর অবস্থান করার জন্য কি বলতো ভীষণই গুরুত্বপূর্ণ হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারটা, কারণ এটা কি করে বলতো আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি, ঠিক আছে, সূর্যের যে অতিবেগুনি রশ্মি যেটা আমাদের জীবপ্রজাতি এবং সারা পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে এমন একটা রশ্মি, ঠিক আছে, কি বললাম, যে রশ্মিটা কি করে শোষণ করে নেয় এই ওজোন স্তর। এই স্তরে আবার এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি বলতো উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বেড়ে যায়, কারণ এখানে ওজোন স্তর রয়েছে, আর এই ওজোন স্তর কি করে ইউভি রশ্মি কি করে শোষণ করে নেয়, তার জন্য এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বেড়ে যায়। তাহলে আরেকবার আমরা একটু দেখে নিই, 18 থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে স্তর অবস্থান করছে সেটাকে বলা হয় কি বলতো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে মেঘ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি কোনো কিছু হয় না, সেই জন্য এটাকে বলা হয় শান্তমণ্ডল। শান্তমণ্ডল বলেই এখান থেকে বলতো জেট প্লেনগুলো যাতায়াত করে। আর এই স্তরের ঠিক মাঝখানে 25 থেকে 35 কিমি উচ্চতায় অবস্থান করছে ওজোন স্তর। এই ওজোন স্তর কি করে সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভি রশ্মিকে কি করে শোষণ করে, যার ফলে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা আবার কি হয় বেড়ে যায়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো স্ট্র্যাটোস্ফিয়ারটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার আসি 50 থেকে 80 কিমি, ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 50 থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থান করছে কি বলতো মেসোস্ফিয়ার, ঠিক আছে। এই মেসোস্ফিয়ারে কি বলতো আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা দ্রুত হারে হ্রাস পেয়ে যায়, ঠিক আছে, কি বললাম। এই মেসোস্ফিয়ারে তেমন কোনো বৈশিষ্ট্য নেই। মেসোস্ফিয়ারে কি হয় আমাদের আকাশ থেকে যে উল্কা, যে তারা খসা যেটাকে বলা হয় উল্কা যেটা পড়ে, সেই উল্কা মেসোস্ফিয়ারে এসে কি বলতো নিভে যায়, পুড়ে ছাই হয়ে যায়। তাহলে 50 কিমি থেকে 80 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তর যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে হ্রাস পায় সেটাকে বলে মেসোস্ফিয়ার। এখানে উল্কা পুড়ে কি হয় বলতো ছাই হয়ে যায় এই স্তরে। নেক্সট আসছি 80 থেকে 500 কিমি, অর্থাৎ ভূপৃষ্ঠের ঊর্ধ্বে 80 থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থান করছে কি বলতো আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত হারে উষ্ণতা কি বলতো বেড়ে যায় এবং সর্বোচ্চ উষ্ণতা হয় কি বলতো 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর এখানে কি দেখা যায় ইলেকট্রন ও প্রোটন কণা ভেঙে সুমেরু প্রবাহ এবং কুমেরু প্রবাহের সৃষ্টি হয়, ঠিক আছে। আর এখানে আরেকটা এই আয়োনোস্ফিয়ারের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো আমাদের ভূপৃষ্ঠ থেকে যে রেডিও ওয়েভটা বা রেডিও তরঙ্গ, ঠিক আছে, সেই তরঙ্গ কি বলতো এই আয়োনোস্ফিয়ারে এসে আবার প্রতিফলিত হয়ে কি বলতো ভূপৃষ্ঠে ফিরে আসে, অর্থাৎ রেডিও তরঙ্গ প্রতিফলিত হয় কোথায় আয়োনোস্ফিয়ার থেকে। নেক্সট আসছি 500 থেকে 750 কিমি উচ্চতা। তাহলে 500 থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থান করছে কি বলতো এক্সোস্ফিয়ার। এখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা কি হয় বেড়ে যায়। এখানে সর্বোচ্চ উষ্ণতা হয় 1200 ডিগ্রি থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এখানে তোমার প্রধানত হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। এরপরে 750 থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত অবস্থান করছে কি বলতো ম্যাগনেটোস্ফিয়ার। এখানে বায়ু খুব হালকা হয়ে যায়, পাতলা হয়ে যায়, ঠিক আছে। এখানে কেবলমাত্র কি বলতো ইলেকট্রন ও প্রোটন কণা ভেঙে গিয়ে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, ঠিক আছে। তাহলে তোমাদের অত্যধিক গুরুত্বপূর্ণ যে স্তর সেটা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার। এই তিনটি স্তর তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে। এখান থেকে 2, 3 কিংবা 5 মার্কের প্রশ্ন কিন্তু তোমাদের প্রতি বছর পরীক্ষায় আসে। তো এবার আরেকটা জিনিস আমি বলে দিই, দেখো ট্রপোস্ফিয়ারের উপরে 2 কিলোমিটার উচ্চতা, এটাকে বলে ট্রপোপোজ, যেখানে উষ্ণতা বাড়েও না যেখানে কমেও না। আবার স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 2 কিলোমিটার অবস্থান করছে যেখানে কি বলতো উষ্ণতা বাড়েও না কমেও না, এটাকে বলে স্ট্র্যাটোপজ। পজ মানে সেখানে উষ্ণতা স্থগিত হয়, মানে দাঁড়িয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে মেসোস্ফিয়ারের ঠিক ঊর্ধ্বে 2 কিলোমিটার উচ্চতা, যেখানে কি বলতো উষ্ণতা বাড়েও না কমেও না। এই 2 কিলোমিটার অংশকে বলা হয় কি বলতো মেসোপজ।
তো যাই হোক, তোমরা নিশ্চয়ই এই বিষয়গুলো বুঝতে পেরেছো। তোমরা কি বলতো খাতায় এই ছবিটা এঁকে নেবে, নেওয়ার পরে তোমরা বইটা আরেকবার দেখে নেবে, তোমাদের যে টেক্সট বই আছে, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তো চলো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের জন্য তৈরি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে।